রহমানির রহিম। আচ্ছা, গত ক্লাসগুলো থেকে কিন্তু আমরা এতটুকু পর্যন্ত শিখে ফেলেছি। এখানে কিন্তু একটা স্ট্রাকচারড ওয়েতে আছে যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। ঠিক আছে? তা আমি যেহেতু একটা ক্লাসে অনেক কিছু বলে ফেলাই, যার কারণে আমার অনেক কিছু একসাথে কভার হয়ে যাচ্ছে। যেমন আমি দেখাই, আমরা কিন্তু এইটা দেখাইছি জাভাস্ক্রিপ্ট আউটপুট। আমরা কিন্তু অলরেডি জানি 4 ভাবে জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখানো যায়। যে এগুলো সব কিন্তু আমরা শিখছি। অ্যালার্ট শিখছি, কনসোল লগ শিখছি, ডকুমেন্টেড রাইট শিখছি, ইনার স্টেমিল শিখছি। স্টেটমেন্ট, একটা লাইনের কোন একটা কোডকে একটা স্টেটমেন্ট বলে। যেমন এই যে অ্যালার্ট, একটা কোড লিখে এই যে সেমিকোলন দিলাম না, এটা একটা স্টেটমেন্ট। এতটুকু একটা স্টেটমেন্ট। ঠিক আছে? এই বিষয়টা আর কি, মানে এক লাইনের একটা কোডকে একটা স্টেটমেন্ট বলে, এই আর কি। মানে সেমিকোলনের আগ পর্যন্ত এই। তারপর সিনট্যাক্স শিখছি। সিনট্যাক্স তো আমরা শিখতেই আছি কন্টিনিউসলি, কিভাবে জাভাস্ক্রিপ্ট লাগে এগুলো তো শিখতেছি। জাভাস্ক্রিপ্ট কমেন্ট আছে, এটা একটু জেনে নিই আমরা। আমরা সিএসএস এ কমেন্ট করি কিভাবে? ওই যে স্টার মার্ক দিয়ে, তাই না? সিএসএস এর মধ্যে। এইচটিএমএল এর মধ্যে কমেন্ট করি কিভাবে? ওই যে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এক্সক্লেমেশন দিই, তাই না? এক্সক্লেমেশন দিয়ে তারপর ডট ডট ড্যাশ ড্যাশ, তারপর আবার ড্যাশ ড্যাশ এক্সক্লেমেশন। এটা হলো ইসের মধ্যে আমরা এইভাবে কমেন্ট আউট করি। এখানে কোনো একটা কমেন্ট আউট করছি কিনা জানি না, সেইটা একটু কমেন্ট আউট করে দেখাই। ধরো এই যে এইচ ওয়ান কে কমেন্ট আউট করতে দেখা যায়, কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলে এই যে কমেন্ট আউট হবে। এটা হলো এইচটিএমএল কমেন্ট আউট। ঠিক আছে? এটা তো আমরা জানোই। আবার সিএসএস এ কমেন্ট আউট করে কেমন এটাও জানো, এই যে এটা সিএসএস কমেন্ট আউট। ধরে না বাবা, এই যে এটা হলো সিএসএস কমেন্ট আউট। ঠিক আছে? আচ্ছা, এন্ড জাভাস্ক্রিপ্ট কমেন্ট আউট কিন্তু আরো সহজ। জাভাস্ক্রিপ্ট কমেন্ট আউট হচ্ছে ওই যেটা আমি কমেন্ট করতে চাই, ওইটার পাশে যে এরকম একটা স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দিলেই হবে। ঠিক আছে? যে লাইন, সেই লাইনটা কমেন্ট আউট হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে এরকম স্ল্যাশ স্ল্যাশ। আর যদি ইয়া করতে চাই, পুরোটা একটা আটকায় দিতে চাই সিএসএস এর মধ্যে, তাহলে সিএসএস এর যে নিয়ম ওইটার সেই নিয়মই। ঠিক আছে? মানে মোট কথা সিএসএস এর কমেন্ট করার নিয়ম আর জাভাস্ক্রিপ্ট এর কমেন্ট করার নিয়ম একই। এই জায়গায় আমি দেখাই যে এইটা কমেন্ট করার নিয়ম না, স্ল্যাশ স্ট্যাক স্ল্যাশ, এর মাঝখানে যা থাকবে সব কি কমেন্ট। তো জাভাস্ক্রিপ্টে তাই, জাভাস্ক্রিপ্টে সেমই। তাহলে একটা একটা যদি ডাবল স্ল্যাশ দিই তাহলে এক লাইন কমেন্ট হবে, নিচের লাইন থাকবে। যেমন এই যে এখানে যদি ডাবল স্ল্যাশ দেই, এই লাইন কমেন্ট হবে। দেখছো? কিন্তু এই নিচের গুলো কিন্তু আছে, যে এইগুলো কিন্তু আছে। তার মানে এটা ইরর, কারণ এটা পুরাটা মিলেই তো একটা স্টেটমেন্ট। এই জন্য আমাকে এরকম করতে হবে, যে এখানে করতে হবে এইভাবে, এই যে এখানে দিয়া যেখান থেকে শুরু করবো পুরাটা হয়ে যাবে। তাহলে যেখানে শেষ করবো সেখানে আবার সিএসএস এর মধ্যে একদম সিএসএস। এই এইটুকু কমেন্ট আউট হয়ে গেল। ঠিক আছে? আমরা কমেন্ট আউটটা বুঝলাম। এখন ভ্যারিয়েবল কিন্তু আমরা শিখছি। ভ্যারিয়েবল কেমনে শিখলাম? ভার, লেট আর কনস্ট্যান্ট। আমরা কিন্তু এটা দেখছি। ভার হচ্ছে গ্লোবাল স্কোপ, মানে ভার সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। যেমন যেখানে ওরা একটু দেখাইছে, দেখো এই ভার মানে কি, মানে মোট কথা কি সব জায়গা থেকে পাওয়া যায় বিষয়টা, এই আর কি। এটাই বুঝেছি, আর কিছু না। আচ্ছা, লেট, এই যে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু। আমরা জানি জাভা স্ক্রিপ্টে সমান সমান কিন্তু এইটা সমান এক্স প্লাস ফাইভ, বিষয়টা তা না। মানে এক্স এর মানকে আমি এক্স প্লাস ফাইভ দ্বারা অ্যাসাইন করলাম। যেমন এইখানে আমরা করছি, এই যে একটা অবজেক্ট লেখার সময়, ফাংশন লেখার সময় আমরা কি করছি? ইকুয়াল টু দিছি না মাঝখানে, ইকুয়াল টু কে মানে অ্যাসাইন করছি। তার মানে লেট রিফাত হলো একটা ভ্যারিয়েবল, আমরা জানি। এই ভ্যারিয়েবলের মধ্যে একটা অবজেক্টকে কি করছি? অ্যাসাইন করছি। আবার কখনো কখনো কি করছি? ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে কে অ্যাসাইন করছি। কখনো কখনো ভ্যারিয়েবলের মধ্যে কি একটা ডাটাকে অ্যাসাইন করছি। এই যে তার মানে একটা ইকুয়াল হলো অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এটাই বলতে যাচ্ছে আর কি। লেট, লেট আমরা শিখছি। লেট হচ্ছে ব্লক স্কোপ, মানে যে এইটার ভিতরে লেট এক্স সমান টু, কিন্তু নিচে যায় কিন্তু এক্স ইউজ করা যাবে না। মানে এইখানে যে এই যে ধরো এই ফাংশন, এই যে ফাংশনের ব্র্যাকেট, এর মধ্যে যে কনস্ট্যান্ট এক্স নিলা, আর এই ফাংশনের বাইরে যে এই যে এর থেকে শেষ হচ্ছে কোথায়? এখানে কিন্তু শেষ হয় না এখানে, এই যে এই যে এখানে শেষ হচ্ছে। এর বাইরে কিন্তু এক্স কিন্তু কাজ করবে না, এক্স শুধু এর ভিতরেই কাজ করবে। এটা লেট। ঠিক আছে? লেট। আর কনস্ট্যান্ট তো বললামই, কনস্ট্যান্ট হচ্ছে সবসময় ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে তাইলে সেটা কনস্ট্যান্ট কাজ করবে। এই যে লেখছে ভ্যারিয়েবল ডিফাইন উইথ কনস্ট্যান্ট ক্যান নট বি রিডিক্লেয়ার্ড। মানে একবার কনস্ট্যান্ট এক্স দিছে, আবার কনস্ট্যান্ট এক্স দিতে পারবো না। আবার রিডিক্লেয়ারও করা যাবে না, রিঅ্যাসাইনও করা যাবে না। মানে আবার এক্স ইকুয়াল টু যদি আমি 10 দেই তাও হবে না। মানে মোট কথা কনস্ট্যান্ট দিলে আমাকে এই সময়ই মানটা বসাই দিতে হবে। ঠিক যেমন এই যে আমরা পায়ের মান, তারপরে যে পায়ের মান, অভিকর্ষ ত্বরণের মান, আমরা সবাই জানি এগুলো ধ্রুবক, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না। এই ধরনের মানগুলোকে আমরা স্টোর করবো কনস্ট্যান্টের মধ্যে। ঠিক আছে? আচ্ছা,
অপারেটর। আচ্ছা, অপারেটর কি আর মানে অন্য কিছু না, এই যে জাভাস্ক্রিপ্টের মাঝখানে মাঝখানে আমরা কিছু কিছু লিখতেছিলাম না, এই যে ইকুয়াল টু যেমন দিলাম, এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে বোঝা গেল ওই মাঝখানে মাঝখানে আমরা একটা একটা করে যে সিম্বল দিই, যে মাঝখানে দুইটা এই আর মাঝখানে, সেটাকে বলে একটা অপারেটর। ঠিক আছে, তাহলে এরকম কতগুলো অপারেটর আছে, যেমন আমি দেখাই। যেমন ধরো ভার বা লেট দিয়ে কাজ করবে, কখনো ভার দিয়ে কাজ করবে না, সবসময় লেট। কারণ মডার্ন ব্রাউজার সবসময় লেট বুঝতে পারে, ভার কিন্তু সে পুরান ব্রাউজারের জন্য, তাই ওইটা আমরা আর ইউজ করবো না। ঠিক আছে, এটা ডেপ্রিকেটেড, ধরে নাও। লেট এ ইকুয়াল টু 10। এই যে ইকুয়াল টু হলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর, ব্র্যাকেটে লিখে রাখতেছি অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, আবার দেখো আমি যদি একটা যোগও কিন্তু করতে পারি, যেমন ধরো লেট বি ইকুয়াল টু 10 যোগ 20, এটা করতে পারি না? তাও কিন্তু পারি। তাহলে জাভাস্ক্রিপ্ট করবে কি, এই দুইটার মধ্যে যোগ করে যেটা মান আসবে সেটাকে বির মধ্যে বসাই দিবে। তাহলে এই যে মাঝখানে এইটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে মাঝখানে প্লাস দিলাম, এটা কি একটা অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, অ্যারিথমেটিক মানে মানে গণিত। ঠিক আছে, গণিতের অপারেটর। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস, এই যে মাইনাস, তারপরে যে ভাগ ডিভিশন, তারপরে যে মাল্টিপ্লিকেশন, এই যে এইটা কই গেল উপরেরটা, এই যে মাল্টিপ্লিকেশন, এগুলো কি গণিতের অপারেটর। ঠিক আছে, এটা গুণ। কারণ দেখো কিবোর্ডে কিন্তু কোনো গুণ বাটন নাই, কিবোর্ডে সবসময় এক্স বাটন দিয়ে সবাই গুণ দেয়, কিন্তু এটা তো আর প্রোগ্রামিং, এটা তো আর এক্স লিখলে হবে না। এখানে তোমাকে গুণ দিতে হবে স্টার মার্ক দিয়ে, যে এটা গুণ, এটা হলো ভাগ। তার মানে 10/20 কে 5-এর মধ্যে বিয়ের মধ্যে বসাই দিবে। ঠিক আছে, এটা ভাগ, এটা যোগ, আর এটা হলো বিয়োগ, এটা তো বুঝছেই। আচ্ছা, আর একটা আছে, এটা হলো মডিউলাস। এটা এই মডিউলাস যারা অঙ্ক একদিন হলেও করছে তারা জানে, ভাগ শেষ, তাই না? ধরো 20-কে যদি 9 দ্বারা ভাগ দেই, খেয়াল করো, তাহলে মডিউলাস মানে কি ভাগ শেষ, মানে এখান থেকে এইটা দুইটার মধ্যে যে ভাগ হওয়ার ফলে যে ভাগ শেষটা আসবে সেইটা বির মধ্যে বসাই দিবে। ঠিক আছে, যেমন ধরো 9 × 2 = 18, তাই না? 9 × 18 পর কি ভাগ শেষ থাকলে 2, তাই না? এই 2 কিন্তু অবিভাজ্য, মানে ভাগ করা যাচ্ছে না, ওই তার মানে বির মান হবে 2। ঠিক আছে, এটা মাঝে মাঝে লাগে। যেমন ধরো 8, 8 8 দিয়ে কি 20 ভাগ যাবে? কখনোই যাবে না। 8 × 2 = 16, তাই না? তারপর লাস্টে থাকলে কত? 4, তাহলে এটা বির মান তখন কত? 4। এটা হলো মডিউলাসের কাজ। ঠিক আছে, মডিউলাস মানে ভাগ শেষ। অনেক সময় আমরা বাংলা জানি কিন্তু ইংরেজি জানি না। ঠিক আছে, বিষয়টা এরকম। প্রোগ্রামিং তো আর ইংরেজিতে তৈরি, বাংলাতে তৈরি না, এটা তো বুঝতে পারতেছো। এই জন্য আমাদের কি ওই গণিত গুলাকে ইংরেজিতে শিখতে হবে আর কি, এই জিনিস, আর কিছু না। আচ্ছা, এখন এটা গেল তাহলে কি, আহ আমরা দেখলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখলাম, অ্যারিথমেটিক অপারেটর দেখলাম, এই যে মডিউলাস, যোগ বিয়োগ গুণ ভাগ সব কি অ্যারিথমেটিক অপারেটর। এরকম আরো কিছু অপারেটর আছে, কম্পারিজন অপারেটর। যেমন ধরো লেট সি ইকুয়াল টু দিলা 10 গ্রেটার দেন 20। এখন এখন রিফাতের কাছে প্রশ্ন, বলতো এখানে কি হবে, সির মান কি হবে বলো? ডাটা টাইপ সম্বন্ধে তো একটু ধারণা আছে, তাই না? যে আমরা কতগুলো ডাটা টাইপ করছিলাম, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান। দেখো 10, আমি লিখছি কি এখানে, এখানে এটা কিন্তু কম্পারিজন অপারেটর, মানে আমি লিখছি 10 20-এর থেকে বড় বড়। এটা কি সত্য না মিথ্যা বলো? ইয়াই ভাই, এটা মিথ্যা না? হ্যাঁ মিথ্যা। তার মানে 10 গ্রেটার দেন 20 যদি দেই, এখানে তো আর কোনো ভাগ হবে না, কারণ এটা তো কোনো গণিত না, যেহেতু কম্পারিজন। এখানে এই ফলসটা বসে যাবে, সির মান তাহলে কি হবে? ফলস। ঠিক আছে, তার মানে দেখছো বুলিয়ান ডাটা টাইপও কিন্তু আমাদের দরকার, মানে সবসময় যে আমরা খালি নাম্বার দিয়ে কাজ করবো, স্ট্রিং দিয়ে কাজ করবো, বিষয়টা কিন্তু তা না। দেখো এই যে 10 20-এর থেকে বড় কিনা, এখানে কিন্তু কোনো মান নাই, এটার মান কি? বুলিয়ান, এটা মিথ্যা, মানে প্রোগ্রাম ধরে নেবে কি এটা মিথ্যা স্টেটমেন্ট, তাহলে এটার মান কত হবে? ফলস। আবার যদি এরকম করি, ঠিক একই একই কাজ, 40 গ্রেটার দেন 20, তাহলে কিন্তু সত্য, তাহলে সিন মান কত হবে? ট্রু। তাহলে এরকম এরকম সেম ভাবে গ্রেটার দেন অপারেটর আছে, আবার কি স্মলার অপারেটর আছে, যে স্মলার দেন। তাহলে দেখো 20 40-এর থেকে ছোট, এটাও কিন্তু মিথ্যা, কিন্তু যদি আমি এখানে 10 করে দেই তাহলে কিন্তু সত্য। তার মানে এইটার মান কি আসবে? সত্য আসবে। এটাকে বলে কম্পারিজন অপারেটর। ঠিক আছে, মানে মোট কথা হয় যে দুইটা মানে দুইটা জিনিসের মধ্যে কাজ করার জন্য আমরা মাঝখানে যেটা ইউজ করি,
সেটাকে আমরা অপারেটর বলতেছি। ঠিক আছে, এইটাই হলো বিষয়। অ্যাসাইনমেন্ট অপারেটর আছে যে যুক্ত করার জন্য, মডিউলাস যে অ্যারিথমেটিক অপারেটর আছে অঙ্ক করার জন্য, এরকম কম্পারিজন অপারেটর আছে মানে তুলনা করার জন্য। ঠিক আছে, যেখানে এইটাই এখানে এটা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আমরা বুঝলাম। এই যে জাভাস্ক্রিপ্ট অ্যাডিশন মাল্টিপ্লিকেশন এটা আমরা দেখলাম, এই দিকটাকে দেখলাম। এই যে আচ্ছা, এই দেখো যোগ করে আবার গুণ করছে, বিষয়টা কিন্তু একই, মানে ওই সরল করো না সরল অঙ্ক, অনেক বড় একটা যোগ অনেক বড় একটা ভাগ, বিষয়টা একই। আচ্ছা এরকম আরো কিছু অ্যাডভান্স অপারেটর আছে, যেমন এগুলো কিন্তু আমরা সব শিখছি। শিখি নেই কোনটা, এই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস আর এই যে ডট ডট, এটা শিখি নেই, তো এটা আমরা শিখি। আচ্ছা ধরো সবই শিখে নাও, মানে যেহেতু শিখতেছো ভালো করে শিখে দেখো। তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর শিখলাম, অ্যারিথমেটিক অপারেটর শিখলাম, আর কম্পারিজন অপারেটর। এখন আরেকটা অপারেটর দেখো, এখন হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ঠিক আছে, মানে ইনক্রিমেন্ট, এক এক করে বাড়বে সবসময়, এটাকে বলে ইনক্রিমেন্ট। ধরো তুমি কখনো লিখলা ডি ইকুয়াল টু ডি প্লাস ওয়ান, ডি ইকুয়াল টু ডি প্লাস ওয়ান, বুঝছো? তার মানে ডি এর মান কি, ডি এর থেকে এক বেশি, তাই না? মানে অঙ্কের কথা চিন্তা করো, প্রোগ্রামিং কিন্তু আসলে অঙ্ক আর কিছু না। এটা ধরি, লেট মানে ধরি না, ধরি ডি ইকুয়াল টু কি ডি প্লাস ওয়ান, এসব অঙ্ক কিন্তু তোমরা প্রতিনিয়ত করছো। আচ্ছা অ্যালজেব্রা ইসে করছো, বীজগণিতে। আচ্ছা তার মানে ডি এর মান ডি থেকে এক বেশি। এই যে এত বড় একটা লাইন লিখতে হলো না, এইটা না লিখলে হয়, শুধু লেট ডি ইকুয়াল টু ডি প্লাস প্লাস দিলেই হয়। এই যে এই ডি প্লাস প্লাস এর অর্থ হচ্ছে ডি, ডি প্লাস ওয়ান, বুঝতে পারছো? মানে এইটাকে শর্টকাট করা হয়েছে আর কি, ডি প্লাস ওয়ানটাকে না লিখে ডি প্লাস প্লাস করা হয়েছে, বিষয়টা হলো এমন। ঠিক আছে, এটা হলো ইনক্রিমেন্ট অপারেটর, মানে এক করে বাড়বে। তার মানে মানে এইটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে লেট ডি ইকুয়াল টু ডি প্লাস ওয়ান, সিম্পল হিসাব। ঠিক আছে, এখন ডি এর মান যত হবে তার থেকে এক বেশি হবে, এল বিষয়। আচ্ছা এখন দেখি এটা সেম ভাবে কি আছে, ইনক্রিমেন্ট যদি থাকে ডিক্রিমেন্ট অপারেটর আছে, মাইনাস মাইনাস। তার মানে ডি ইকুয়াল টু কি বলতো, ইয়াই বাই ডি মাইনাস ওয়ান, বুঝতে পারছেন? মানে এই জিনিসটাকেই এই শর্টকাটে লেখার জন্য, ওই যে ডি মাইনাস ওয়ানটাকে শর্টকাটে লেখার জন্য আমরা এরকম ডাবল দিতে পারি, তাহলে বোঝা যাবে ডি থেকে এক কম। ঠিক আছে, এল বিষয়। আচ্ছা এখন আমরা পাওয়ার লিখবো কেমনে, ধরো ওই যে এক্স স্কোয়ার টু স্কোয়ার আছে না, এইটা লিখবো কেমনে? এটা লেখার জন্য ডাবল, যে গুণ চিহ্ন ডাবল অ্যাস্টার দিব। আমরা জানি অ্যাস্টার চিহ্ন দিলে গুণ হয়, মাল্টিপ্লিকেশন। এটাকে ডাবল দিলে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এটা কিন্তু লেটেস্ট জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করবে, এই যে লিখেই দিস। মানে পুরান ব্রাউজার গুলোতে এটা সাপোর্ট করবে না, তাই এটা স্কিপ করে ভালো। মানে তোমরা যখন কাজ করবা তখন বেশি অ্যাডভান্স প্রোগ্রামিং লেখা ঠিক না। ঠিক আছে, এই যেমন এখন যেটা দেখাবে এটা কিন্তু অতিরিক্ত অ্যাডভান্স। এটা কিন্তু কেউ যদি ব্রাউজার আপডেট না দিয়ে থাকে, তার ক্রোম ব্রাউজার, তাহলে কিন্তু এটা চলবে না, বুঝতে পারছো? যেমন ইকুয়াল টু, যেমন ইকুয়াল টু ধরো 5 স্টার 2। ঠিক আছে, মানে 5 2 বার, এটা বুঝাইছে। কথা বুঝছো? 5 গুণ 2 না, 5 দুগুণা 10 না, এটা বুঝাইছে 5 5 25। ঠিক আছে, আচ্ছা যদি এটা একটু টেস্ট করি আমরা, ঠিক আছে কিনা। আচ্ছা জাভাস্ক্রিপ্টে সেমিকোলন কিন্তু মানে ইয়া না, কম্পালসারি না, না দিলে হয়। তুমি সেমিকোলন না দিয়ে পরের লাইনে গেলেও জাভাস্ক্রিপ্ট কাজ করবে। জাভাস্ক্রিপ্ট এতটাই ফ্লেক্সিবল। ঠিক আছে, অনেক ল্যাঙ্গুয়েজে কিন্তু এই সেমিকোলনের জন্যই ধরা খাবে। এই যে রিফাত আইসিটি ক্লাস করছে কিনা জানি না, সি প্রোগ্রামে মান দেখি কত হয়। হ্যাঁ কথা শোনা যাইতেছে না ভাই। হ্যালো, শোনা যায় না? এতক্ষণ শোনা যায়নি ভাই, এখন শোনা যাইতেছে। ও আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে না, আচ্ছা।
বুঝছি, একটা মাইক কিনতে হবে না। আচ্ছা, তাইলে এখন শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে আবার একটা মাইক কিনে আনবে দেখি, কোনো সমস্যা রাখা যাবে না। ওই যে বাচ্চা ধরে টানে তো লুজ হয়ে গেছে, মানে এখন আর ওই যে কানে নিয়ে রাখি আর এ তার ধরে টানে। আচ্ছা এখন তাহলে ইর মান 5, 14 আসতেছে কেন? এটা কোত্থেকে আসতেছে রেজাল্টটা? অন ক্লিকে কি দেওয়া আছে? বাটন অন ক্লিক রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস কই? রিমুভ ক্লাস আছে স্ক্রিপ্টে, এটা রিমুভ ক্লাস, তাহলে 14 পাইতেছে কই থেকে বলো? এ বি সি ডি ই, ই তো 5 দিলাম, 14 হবে কেন? আশ্চর্য, ঠিক মতো কাজ করতেছে তো। আচ্ছা এটা এটা কমেন্ট, কোথা থেকে জানি 14 নিয়ে নিতেছে। এখানে তো আমি কোনো ই নিয়ে কাজই করিনি। আচ্ছা ই না ধরে অন্য কিছু ধরে, আমার মানে ই দিয়ে কিছু একটা আছে বুঝছো, ই না ধরে ইএন দিই। এই যে 5 পাইছে, হ্যাঁ এতক্ষণে পাইলি, এই যে 5 দেখছো? তাহলে এখন যদি 5 স্টার মার্ক 2 দেই তাহলে কি হয়ে যেত? এই যে 25 দেখছো? মানে 5 ডাবল স্টার 2 মানে কিন্তু 5 দুগুণা 10 না, 5 5 25, মানে যতগুলো দিবা ততগুলো গুণ আর কি, এইটাকেই ততবার গুণ, বুঝছো? ওই যে এক্সপোনেনশিয়াল যেটা বুঝে। 5/2 মানে কি 5 × 5 না? 5/3 মানে কি 5 × 5 × 5, 5/4 মানে 5 × 5 × 5 × 5 এইটাই হলো আর কি। ডাবল স্টার দিয়ে 2 লিখলে বোঝা যাবে দুইটা 5, ঠিক আছে? আচ্ছা আশা করি বুঝতে পারছি। তাহলে এটা হলো, এটা লেটেস্ট ব্রাউজারে সাপোর্ট করবে, অন্য জায়গায় কিন্তু অন্যথায় সাপোর্ট করবে না, ঠিক আছে? এটা ইউজ না করাই ভালো। তোমার যদি এরকম কোনো কাজ আসে তুমি ওই দরকার পড়লে কয়েকবার গুণ দিয়ে নিও, তাও ভালো, ঠিক আছে? আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর কিন্তু আমরা দেখে ফেলাইছি, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাহলে আমাদের অ্যারিথমেটিক অপারেটর দেখা কিন্তু শেষ। দেখছো ওরা কিন্তু এখানে একটু স্লোলি দেখাইছে, আমরা কিন্তু যখন মুখে বলি তখন কিন্তু অনেক কিছু একবারে চলে আসে, বুঝতে পারছো? এই জন্য লাইভ ক্লাস কিন্তু মানে অনেক সময় স্লো আবার অনেক সময় ফাস্ট, বুঝতে পারছো? মানে আমরা কিন্তু মুখে অনেক কিছু দ্রুত বলতে পারতেছি, কিন্তু এটাকে মানে থিওরিটিক্যালি কিন্তু আসলে অনেক বেশি। যেমন দেখো এখানে কতগুলো সেকশন করছে, আচ্ছা আমরা এগুলো সব বলে ফেলছি। আচ্ছা অ্যাসাইনমেন্ট কিন্তু দেখে ফেলেছি, অ্যাসাইনমেন্ট মানে আচ্ছা সমান সমান। আচ্ছা তাহলে এইটা আমরা দেখি, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট অপারেটর কেমনে কাজ করে সব আমাদের জানার দরকার নেই, আমরা ইম্পর্টেন্ট কিছু জানি। যেমন ধরো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা একটা দেখছিলাম ইকুয়াল টু, তাই না? আচ্ছা আর একটা আমরা দেখবো যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে ধরো লেট, একটা নাম দিলাম আর আই, ধরো এমনি একটা আন্দাজে নাম দিলাম, আর আই সমান আর আই প্লাস 1। আচ্ছা দেখো খেয়াল করো, ওই একই জিনিস, হ্যাঁ প্লাস প্লাস দিলে কি হয়? প্লাস প্লাস দিলে হয় হচ্ছে আহ, ওই জিনিসটা থেকে এক বেশি, তাই না? আমরা বীজগণিতের অপারেটর কি দেখলাম, যে প্লাস প্লাস দিলে এটা কিন্তু অ্যারিথমেটিক অপারেটর হয়ে গেল। তার মানে আর আই এর সাথে এক বেশি, মানে আর আই যোগ এক, এইটা বলতে এইটা বোঝায়, যে আমি পাশে লিখে দিচ্ছি, এইটা বোঝায় আর আই প্লাস প্লাস মানে আর আই প্লাস 1। আচ্ছা কমা দিলাম, কিন্তু যদি এমন হয় লেট আর আর ওয়াই ইকুয়াল টু আর ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে এরকম দেখো এখানে আর ওয়াই দুইবার কমন আসছে না, মানে আর ওয়াই ইকুয়াল টু আর ওয়াই প্লাস এক্স ওয়াই, বা শর্টকাটে যদি বলি এক্স ইকুয়াল টু এক্স দিয়ে ধরলে সুবিধা হয়, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ধরো এই যে এরকম, মানে এখানে কোনো ওয়ান নাই, মানে এই ওয়াই এর এখানে যেমন একটা ওয়ান ছিল, মানে আর প্লাস ওয়ান,
প্লাস প্লাস মানে সবসময় এক যোগ হবে, কিন্তু এখানে কিন্তু দেখো ওয়াই বার যোগ হবে, তার মানে ওয়াই এর মান কিন্তু এখন অজানা। ঠিক আছে, এরকম ক্ষেত্রে শর্টকাটে কিভাবে লিখবো, মানে এক্স ইকুয়াল টু এক্স এর সাথে এক যোগ না, এবার এক্স এর সাথে ওয়াই যোগ, তার মানে ওয়াই কিন্তু এক হইতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, 10 হতে পারে, এখানে সবসময় একই হবে। এটা হলো পার্থক্য। এই ক্ষেত্রে আমরা শর্টকাটে লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এইভাবে না লিখে আমরা এক্স ইকুয়াল টু এভাবে লিখতে পারি। এইটা মানেও বোঝায় এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, বুঝতে পারছো? এই যে প্লাস তারপর ইকুয়াল টু, এই প্লাস ইকুয়াল টু দেখলে বুঝবা এখানে দুইটা লাইন লুকাই আছে। প্রথম কথা এক্স ইকুয়াল টু, তারপর এক্স প্লাস ওয়াই, দেখো এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, যেহেতু আগে ধরি নেই সেহেতু আমাকে লেট এক্স মানে উপরে একবার ধরছে, এই জন্য এটা ইরর খাচ্ছে। খাবে না, সমস্যা নেই। হুম, যেটা কি বলছে, কমা এক্সপেক্টেড। হুম, মানে এই যে ভ্যারিয়েবল ধরে এই কাজ করা যাবে না, এটা একটা স্টেটমেন্ট, মানে তুমি নিচে কাজ করতে পারবে কিন্তু ভ্যারিয়েবল ধরেই করা যাবে না। ধরো এক্স ওয়াই আগে ধরা আছে, এই এই সব ক্ষেত্রে এরকম করতে পারবে। ধরো আর একটা মানের মধ্যে এটা বসাবা, কি হলো, আচ্ছা এক জেড ওয়াই সমান, এই যে এরকম এক্স ওয়াই, হবে হবে, ওটা এমনি জাভাস্ক্রিপ্ট বিরোধী দিয়েছে খামাখা, ওটা পরে যখন আমরা প্রোগ্রামিং করবো তখনই বুঝতে পারবো এটা কাজ করবে। ঠিক আছে, এখন তো আমরা যে মান বসাচ্ছি না, তো এই জন্য মানে ইয়ে আসতেছে, ঠিক আছে, ইরর আসতেছে। আচ্ছা, যাই হোক, তাইলে তাও একটা কাজ করতে পারো, যদি ইরর যদি ধরতে চাও আরেকটা উপায় আছে, চ্যাট জিপিটি বললেও হয়ে যায়। অনেক সময় হয় কি আমাদের মাথায় ছোট জিনিসগুলো হারায় যায়, সামান্য একটা ভুল হয়েছে দেখবে কিন্তু ধরতে পারতেছি না, হোয়াটস রং হেয়ার দিলেই দেখবে রং বলে দিবে কোথায় রং আছে। কি জাভাস্ক্রিপ্ট এত দেরি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাই। দেখো আরেকটা মজার জিনিস খেয়াল করে, এগুলো তোমাদের এত লাগবে না, এগুলো যখন শিখতে নিবে তখন গুগল সার্চ করে বের করে নিবে, সমস্যা নেই। এটা মানে প্রোগ্রামিং এত বড় ভাস জিনিস, মানে এইটাই যদি কেউ শিখতে যায় না পুরাটা একদম পই পই করে, সে জীবনে পারবে না, জীবন শেষ হয়ে যাবে, তা পারবে না, মানে পই পই করে কোনো কিছু শিখতে পারবে না। মানে যতটুকু তোমার লাগবে অতটুকু দিয়ে কাজ শুরু করবে, তারপরে তুমি তোমার যেটা কাজ হবে তুমি ওইটা আবার যখন দরকার পড়বে তখন নেটে সার্চ দিয়ে নিবে যে আমি এই কাজটা করবো। আমি তোমার ওই এটা সবকিছু কাজে লাগবে, সবকিছু কাজে লাগবে। ঠিক আছে, এখন দেখো কেউ কিছু বললো নাকি, এই যে এখানে দেখি এখানে কি রয়েছে। তো মনে করেন অনেক বড় জিনিস। আপাতত আমাদেরকে মনে করেন আগামী 2 বছরের ভিতরে যা প্রয়োজন তা শিখে দেন, মানে হ্যাঁ, 2 বছরে যা লাগবে। 2 বছর না, 5 বছর যা লাগবে সব শিখে যাবেন, সমস্যা নেই। মানে এই যে এইগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো জীবনে কাজে লাগে না। মানে ধরেন 12 বছরে একবার হয়তো আপনি কাজ করতে পারেন, যে লাখ থাকে আর কি। কারণ আমি কাজ করছি, আমি তো জানি কোনটা লাগে কোনটা লাগে। ওরা তো দিবেই, ওরা প্রোগ্রামিং মানে কি, ওরা করে রাখছে মানে মানুষের যাতে সহজ হয়। অনেক ফাংশন আছে, অনেক মেথড আছে, আপনি এগুলা যখন মানে অনেক ডিটেল দেখতে যাবেন তখন দেখবেন যে আপনার মাথা কাজ করবে না। এই জন্য তো মানে গাইড কেন দরকার, আপনি নিজে নিজে শিখতে গেলে এই কাজটাই করবেন প্রথমে। নিজে নিজে মানুষ কেন শিখতে পারে না জানেন, এই জাভাস্ক্রিপ্ট যখন শুরু করে সে এভাবে একবার খাইছি, একবার জাভাস্ক্রিপ্ট খাই ফেলাম একবারে, এই যে এটাই জীবনের বড় ভুল। ঠিক আছে, আপনি এই জাভাস্ক্রিপ্টের লুপ থেকে জীবনে বেরোতে পারবেন, মানে আপনাকে আপনাকে যদি কেউ গাইড না করে যে আপনি এতটুকু দরকার, এতটুকু দরকার না, আপনি এই জায়গায় আটকায় যাবেন আর এক ফুট আগাইতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, এটা আমার সাথে তো হয়েছে, আমি তো জানি, আমি তো নিজে নিজে শিখছি না, আমি এগুলো খুব ভালো করে জানি। ধরেন আপনি যখন নতুন শিখতে যান তখন মানুষের আবেগটাই খুব বেশি, আরে আমি একদম পুরা ঝাঁঝরা করে যাব, কিন্তু বাস্তবিক অর্থে সিনিয়র ডেভেলপাররাও এগুলো জানে না। ঠিক আছে, তারাও আপনার সিনিয়র একটা ডেভেলপারকে এগুলো জিজ্ঞেস করেন, এগুলো সে বলতে পারবে না, এদের শিট বিট ওয়াইজ এগুলো কি বলতে পারবে না, জীবনে বলতে পারবে না। আর এগুলো তো কাজে লাগে না কোনো সময়। কখনো যদি তার কাজে লাগে, তার এতটুকু যোগ্যতা আছে সে এটা সার্চ করে বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমরা ওই জায়গাটায় যেতে চাই, আমরা এমন ভাবে কাজ করব না যে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। ঠিক আছে,
আমরা এমন ভাবে কাজ করবো যে আমাদের প্রোডাক্টিভিটি ঠিক থাকে, আমরা যাতে আবার আমাদের জ্ঞান আহরণ করতে পারি, বিষয়টা এমন। আচ্ছা, তাহলে এখানে কি বলেছিল দেখি। ওই যে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, দেখছেন? মানে আর আই এর মান তো আমি কিছু ধরি নাই, এই জন্য আর আই ইকুয়াল টু আর আই প্লাস ওয়ান দিতে পারতেছি না। ঠিক আছে, এই হলো বিষয়। এইটা এটা এই যে এক্স ইকুয়ালটাকে জিরো ধরতে হবে, ওয়াই ইকুয়ালটাকে ফাইভ ধরে নিতে হবে। মানে না ধরে আমি কেমনে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ধরবো, বুঝলেন? নাই কিন্তু এইটার মানে কিন্তু তাই, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা খালি বুঝে রাখেন। এইটার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আপনার যদি সব ধরা থাকতো, মানে লেট এক্স সমান 10, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে রাখি, এক্স সমান 10, ধরেন ওয়াই সমান, যেহেতু এটা মানের বিষয়, মান না দিয়ে আপনি কাজ করতে পারেন না, ওয়াই সমান ধরেন 10, তাহলে এখানে আমি কি এই দেখো, এই যে এই রেজাল্টের মধ্যে এটা প্রিন্ট করে দিলাম, এই যে এই অপারেটরটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এটার মানে কি আমরা খুব ভালো করে জানি, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটার মানে, তাই না? তার মানে এইটা ইকুয়াল টু এই 10 ইকুয়াল টু কি হবে, 10 যোগ 10, বুঝতে পারছেন? তার মানে এইটা চেঞ্জ হয়ে যাবে, মূলত এইটাই বিষয়, চেঞ্জ হয়ে যাবে। এই যে তাহলে এটা আমার কি হবে, অ্যাড ওয়াই টু এক্স, মানে ওয়াই এর সাথে এক্স যুক্ত হয়ে যাবে, এই বিষয়টা। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। কেন জানি আসছে আপডেট লেটে আসতেছে, ওখানে আবার আরেকটা ব্র্যাক এসে গেছে। এটা মানে কনসোল ডট লগ দিতে হবে, রিটার্ন। এগুলো আমি শিখাবো, রিটার্ন টিটার্ন কি, এগুলো সব শিখাবো, মাথা গরম করে গেছি। আর যাই হোক, এটা যেন করবো না, তখন প্র্যাকটিক্যাল ছাড়া আসলে বোঝানো যাবে না। আচ্ছা, তাহলে এখন নেক্সট টপিকস আমরা যাই। এটা কি শিখলাম আমরা, অ্যাসাইনমেন্ট। ডাটা টাইপ কিন্তু আমরা শিখে ফেলছি, ভালো করে খেয়াল করেন। ওই যে প্রথম ক্লাসে দেখছিলাম ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা কি কমপ্লেক্স ডাটা টাইপ, এনে কিন্তু একসাথে দিচ্ছে, আমি কিন্তু আরো ভাগ করে শিখেছি। স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, এগুলো কি প্রিমিটিভ। আর অবজেক্ট এর এগুলো কি, এগুলো হচ্ছে মানে ওই প্রিমিটিভ দিয়ে তৈরি। এবং অবজেক্ট আর এর মধ্যে কিন্তু যে কোনো ডাটা টাইপ ইউজ করা যায়, আমরা দেখছি। কমা কমা দিয়ে কিন্তু অবজেক্ট ইউজ করা যায়, আবার অবজেক্টের মধ্যে কি ভ্যালু দিয়ে কিন্তু অ্যারে ইউজ করা যায়। ঠিক আছে, এটা যারা আগের ক্লাস দেখছেন তারা কিন্তু খুব ভালো করে জানে। আচ্ছা, ফাংশন, এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাংশন আমরা শিখছি, কেমনে শিখছি, ওই যে প্রথম ক্লাসে আমরা বাতি জ্বালালাম না, তখন কিন্তু এই যে আমরা ফাংশন লিখছিলাম। তার মানে আমরা যদি চাই, ধরেন কোন একটা কোড সাথে সাথে রান হবে না, কিন্তু আমি যখন কল করবো তখন রান হবে। মানে আপনি এক জায়গায় লিখে রাখবেন সবকিছু ইনস্ট্রাকশন, আর আমি যখন ডাক দিব তোমাকে এই রান কর, তখন রান হবে। এরকম যদি আপনার ইচ্ছা থাকে, তাইলে আপনি একটা ফাংশনের। ভাই আওয়াজ আসতেছে না। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মানে আপনি কোন একটা কোড ইনস্ট্যান্ট রান করতে চাচ্ছেন না, ঠিক আছে, আপনি চাচ্ছেন যে ওইটা আমি কল করলে রান হবে। যেমন আমরা এই যে এইখানে যে কোডগুলো লিখতেছি এই যে বাইরে, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট রান হয়ে যাচ্ছে। মানে যখন এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে কল হচ্ছে যে এইচটিএমএল এর মধ্যে, তখন স্ক্রিপ্ট লোড হচ্ছে, স্ক্রিপ্ট লোড হলে এটা রান হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা যা করতেছি রান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামটা রান হবে আমি বললে। তখন আমরা করব কি, একটা ফাংশন নাম দিব, ফাংশন দিয়ে যে কোনো একটা নাম দিব, সেটা হইতে পারে রিফার, সেটা হইতে ইয়া, সেটা হইতে পারে কোনো একটা কাজের নাম, ইয়া ফাংশন ইয়া দিয়ে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এর মধ্যে আমরা এই কোডটা দিয়ে দিব। এখন কিন্তু এটা রান হবে না, এটা সেভ হয়ে থাকবে এই ফাংশনের মধ্যে। এটা রান হবে কখন, যখন আমরা কোন একটা জায়গায় যে এটাকে এইভাবে কল করে দিব। এই তার মানে একটা ফাংশন লিখতে হলে এভাবে লিখতে হয়, এই এটাকে বলছে জাভাস্ক্রিপ্ট ফাংশন। যেমন আমরা যদি বের করতে চাই, তাহলে ধরেন
হ্যালো, আবার এরকম আওয়াজ আসে কেন? তাহলে শোনা যাইতেছে ভাই এখন আবার। হ্যালো, বুঝছি রে। বাচ্চাটা শেষ করে। হ্যালো, হ্যালো। কখনো আমাদের এমন হয় যে আমরা একটা যোগফল বের করব, কিন্তু সাথে সাথে না, আমরা কল করলে। যেমন আমরা দেখছিলাম অন ক্লিকের মধ্যে এই ফাংশনটা আমরা কল করে দিছিলাম, মানে ক্লিকে নিয়ে কাজ করব, তখন আমাদের এই ফাংশনটা লাগে। ধরো আমরা ভিতরে লেট এক্স ওয়াই তুমি যাই ধরো, এটা একটা ব্লক স্কোপ আমরা জানি, আলাদা। এক্স ইকুয়াল টু ধরো 10, আমরা যাচ্ছি 10 এর সাথে 100 গুণ হবে, তাহলে এক্স ধরো লেট জে আর একটা ভেরিয়েবলের মধ্যে রেজিস্টার করলাম এই রেজাল্টটাকে, তাহলে এক্স এর সাথে গুণ হবে কত? 100। তাহলে এক্স এর মান 10, 10 এর সাথে গুণ হবে 100, 10 100 1000, 1000 এর মান হবে জেড। আর লাস্টে আমরা জেডটাকে কি করে দেবো? কনসোল ডট লগ অথবা অ্যালার্ট করে দিব, মানে আমরা জানি প্রিন্ট করতে হলে কয়েকটা মেথড আছে। জেড রান করলো না, আচ্ছা দেখো ইনস্ট্যান্ট কিন্তু রান করবে না, এই যে। মাইক্রোফোনের সমস্যা না ভাই? হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোনের সমস্যা করতেছে আর কি। আচ্ছা আমি ধরে রাখছি, তাহলে এবার সমস্যা নেই। এখন শোনা যায় না? হ্যাঁ, শোনা তাল যাইতেছে। তাল লুজ হয়ে গেছে, বুঝছো? ওই যে ওই ধরে রাখলে কাজ করতেছে, নাহলে কাজ করতেছে না, এরকম। আচ্ছা এখন তাহলে এই ফাংশনটা দেখো, আমি যখন জাভাস্ক্রিপ্টে রান করলাম তখন কিন্তু রান হয়নি, কিন্তু আমি যদি এটা কল করে দিই তখন রান হবে। এই যে এখন রান হবে, এই দেখছো 1000। 1000 কিভাবে এলো? এই ফাংশনটা কল করছি, তাহলে ও কোথায় যাবে? এই ফাংশনটা রান করতে যাবে, রান করে দেখবে যে ভিতরে কি কি আছে সেগুলো করা শুরু করবে। প্রথমে দেখলো এক্স ইকুয়াল টু 10, এক্স এর মান ধরে নিল 10। তারপর জেড ইকুয়াল টু কি করলো? এক্স ইন্টু 100, তার মানে এক্স এর মানে 10 বসাই দিল, এখানে 100, 100 দিয়ে 10 গুণ 1000, 1000 এর মান জেড, জেড এর মানে অ্যালার্ট করে দিল, এই যে অ্যালার্ট চলে আসে। ঠিক আছে? তার মানে কোন একটা কাজ পরে করুক, মানে তুমি সেভ করে রেখে দিতে চাও কিন্তু কাজ করবে পরে, তখন আমরা ফাংশন ইউজ করব। ঠিক আছে? এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। অবজেক্ট কিন্তু আমরা গত ক্লাসে দেখছি। ঠিক আছে, আমরা কিন্তু খুব ভালো করে জানি অবজেক্ট, কিন্তু আমরা শেখা শেষ। এই যে এটা একটা অবজেক্ট, মানে যখন একটা বস্তুর প্রপার্টি কি ভ্যালু দিয়ে সেভ করতে হয়, যেমন ধরো একটা মানুষের বিবরণ তুমি সেভ রাখতে চাও, তখন কিন্তু তার নাম আছে, বয়স আছে, চোখের কালার আছে, ইয়ে আছে, তখন কি করবো আমরা? তখন আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কি দিব, কোলন, তার ভ্যালুটা এখন আবার যে কোনো প্রিমিটিভ ডাটা পেতে পারে, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, আমরা এখানে স্ট্রিং ইউজ করছি, আবার এস কিন্তু বা নাম্বার, এই হলো বিষয়। আচ্ছা এইভাবে করে তুমি কিন্তু মানে অবজেক্ট তৈরি করতে পারবে, কি ভ্যালু পেয়ার দেয়। দেখো উদাহরণ এখানেও তাই করছে, এটা গাড়ির সব মডেল অবজেক্টে বানাইছে। কার ডট নেম, কার ডট মডেল, কার ডট ওয়েট, মানে মোট কথা এটা নেম, এখানে হচ্ছে মডেল, আর এই নামটা দিছে কার। ওরা ওরা এই কাজটা করছে, ওরা এই যে কার দিয়ে কারের নাম দিছে, কারের মডেল দিছে, যেখানে মডেল দিছে, তারপর নিচে দিছে ওয়েট। ওরা এই কাজটা করছে আর কি, এখানে ওদেরটাই দেখালাম। আর এটা কালার। তাহলে আমরা জানি আমরা এটা অবজেক্ট থেকে কিভাবে ডাটা বের করতে হয়। কার ডট নেম দিলে লিমন বেরোবে, কার ডট মডেল দিলে 29 বেরোবে, কার ডট ওয়েট দিলে লেকচারে বেরোবে। আর অ্যারে থেকে ডাটা বের করতে হয়, এটা কিন্তু আমরা জানি। অ্যারে থেকে ডাটা বের করতে হয় ইন্ডেক্স দিয়ে, যেমন এইটা 0, এইটা 1, এইটা 2। তাহলে কল করার সময় এই যে অ্যারেটাকে কল করে থার্ড ব্র্যাকেট দিয়ে ওই ইন্ডেক্স কে কল করলে ওইটা আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনেক কমপ্লেক্স ভাবে শিখছি, মানে এই অবজেক্টের মধ্যে কেমন অ্যারে ঢুকায়, অ্যারের মধ্যে কেমন অবজেক্ট ঢুকায়, সব কিন্তু আমরা দেখছি। তার মানে একটা ডাটা টাইপের মধ্যে কিন্তু আরেকটা ডাটা ঢুকাই দেওয়া যায়, এগুলো ফ্যাক্ট না, মানে তোমার সুবিধার ক্ষেত্রে। মানে তুমি ধরো যখন প্রোগ্রাম নিয়ে কাজ করবা, তোমাকে তোমার সুবিধা মতো ডাটা সেভ রাখতে হবে, আর তুমি কোন উপায়ে রাখলে তুমি ভালোভাবে এটা বের করতে পারবে, এটা শুধু তুমিই জানো। ঠিক আছে, যদিও আমরা এই জিনিসটাই শিখবো সামনে যখন আমরা প্রোগ্রামিং করব, আমরা এইটাও শিখবো কিভাবে ডাটাবেস ডিজাইন করতে হয়। ঠিক আছে, দেখবে অনেক বড় বড় প্রোগ্রামার আছে, মানে সারা জীবন ধরে কোডিং করতেছে, কিন্তু এখনো জানে না কেমনে ডাটাবেস ডিজাইন করতে হয়। এই জিনিসটা না জানার কারণে কি হয় জানো?
সে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে না কখনো। সে আজীবন হয় ফ্রন্ট এন্ড ডেভেলপ করে রিয়াক্ট দিয়ে, আর না আজীবন কি ব্যাক এন্ড ডেভেলপ করে। ঠিক আছে, মানে ফুল স্ট্যাক ডেভেলপার হইতে হলে তোমাকে সবগুলো সেক্টরে জানতে হবে। ফ্রন্ট এন্ড কিভাবে কাজ করতেছে, ব্যাক এন্ড কিভাবে কাজ করতেছে, ডাটাবেস কিভাবে কাজ করতেছে, এই তিনটা জিনিস যখন তুমি জানে যাবে, তখনই তুমি একা একা কি করতে পারবে, একটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারবে এবং মানুষকে দেখাইতে পারবে। আর যদি অর্ধেক কাজ করো তাহলে কিন্তু মানুষকে দেখাইতে পারবে না। তাহলে তুমি কি করছো, এই জিনিসটা বানাইছো ফ্রন্ট এন্ড, কিন্তু টিপ দিলে কাজ করে না, তাহলে কি মানুষ পছন্দ করবে? করবে না কিন্তু। তার মানে এটাকে কাজ করাইতে হবে, আর এইটাকে কাজ করাতে হইলেই তো তোমার আবার ব্যাক এন্ড লাগবে, তখন আবার ব্যাক এন্ডও জানতে হবে। আবার দেখো, এই যে ডাটাগুলো লোড হয়ে যেখানে আসতেছে সুন্দর করে, এটা কিন্তু আবার ওরা একটা ডাটাবেসে সেভ করে রাখছে। তার মানে ওই ডাটাবেসটা যদি মডেল করতে না পারো, তুমি ওখানে ওইভাবে সেভও করতে পারবে না, ওইভাবে কল করে নিয়েও আসতে পারবে না। ঠিক আছে, এটা হলো বিষয়। আচ্ছা, অবজেক্ট প্রপার্টি কাকে বলে? এই যে অবজেক্টের ভিতরে এই যে তুমি এইটা দিলা, এই যে কিটা, এই কিটার আর এক নাম কি? প্রপার্টি। মনে থাকবে, লিখে দিলাম। মানে যখনই বলবো অবজেক্টের প্রপার্টি, তখনই বুঝবা যে এই অবজেক্টের এই নামগুলোকে বুঝাইছে। বাম পাশে ওই কিটা, কি ভ্যালু পেয়ার না, এটাকে কি, এটাকে ভ্যালু বলে, ওই কিটাকেই আবার আরেক নামে বলে প্রপার্টি। যেমন এই যে লেট এজ সমান পার্সন ডট এজ, এই যে পার্সন ডট এজ দিল, অবজেক্ট থেকে এজ কে বের করে নিয়ে আসলো, আমাদের হলো কার ডট মডেল, এইটা হলো প্রপার্টি। ঠিক আছে। হুম। আচ্ছা, আর একটা মজার জিনিস আছে, প্রপার্টি যদি ভ্যারিয়েবল হয়, মানে ধরো তুমি তো এটা জানা আছে তাই না, যে কার ডট নেম দিলে লিমন আসবে, এটা তুমি কেমনে বুঝতেছো? এটা দেখে বুঝতেছো, কারণ এটা তোমার চোখের সামনে আছে। কিন্তু এমন যদি হয় এটা তোমার চোখের সামনে নাই, তখন কিন্তু তুমি জানো না যে এটার প্রপার্টি কি হইতে পারে। ঠিক আছে, মানে প্রোগ্রামেটিক্যালি ডিসাইড করবা। তখন তোমাকে এটা কল করার সময় আর কার ডট মডেল এইভাবে কল করলে হবে না, যদি প্রোগ্রামের মাধ্যমে করো আর কি, তখন তোমাকে এইভাবে কল করলে আসবে না, তখন সে অ্যারের স্টাইলে কল করবা, কিন্তু মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে, এই যে এইভাবে কল করবে, এইবার আসবে। মানে এইটার রেজাল্টও কি আসবে, ওই লিমনই আসবে। এই দেখো আমি দেখাই, অ্যালার্ট দিয়ে এইটাকে যদি অ্যালার্ট করে দিলাম, লিমন আসবে। এই যে ওটা তো নিচেরটা আসবে, কারণ এই যে এটা কল করে দিচ্ছি, দিলে দিই, কেন জানি প্রথমবারই কাজ করে না। ও অ্যালার্ট, এটা তো ফাংশনটাকে রান করতে হবে। এই যে লিমন, দেখছো? তার মানে অবজেক্টকে কল করার দুইটা নিয়ম। একটা হলো গিয়ে তুমি ওই যে ওই প্রপার্টির নাম দিয়ে ডট দিয়ে করতে পারো, আর যদি মনে করো যে এইটা প্রোগ্রাম থেকে আসবে, যে এই নামটা, কারণ দেখো এটা কিন্তু একটা স্ট্রিং, স্ট্রিং কিন্তু আমরা জানি ভ্যারিয়েবল থেকে আসতে পারে, তখন কিন্তু তুমি খেয়াল করো, আমি তোমার একটা মানে উদাহরণ দিই। ধরো কারের মধ্যে নেম আছে, এটা তুমি দেখতেছো, ওকে ফাইন, কিন্তু এই নেমটা আসবে প্রোগ্রাম থেকে, তখন কিন্তু তুমি দেখো এই নিয়মে পারবা না, যে এই নিয়মে কার ডট নেম নিয়মে পারবা না। কেন পারবে না আমি দেখাই। ধরো ওই নেমটা আর একটা ভেরিয়েবলের মধ্যে সেভ আছে, ধরো সেট ইকুয়াল টু লিমন বা নেম, এই যে নেম নামটা, তার মানে ধরো এই যে কিটা, এই যে কি বা প্রপার্টি, এইটা ধরো আর একটা ভেরিয়েবলের মধ্যে সেট করে রাখছে, এই যে নেম নামে, তার মানে এই নেমটা। কিন্তু এখন দেখো, এখন যদি তোমাকে এই সেট থেকে কার কার থেকে এইটাকে বের করতে হয়, তাহলে দেখো তুমি যে কার ডট সেট দাও, তোমার মাথায় তো তাই আসতেছে তাই না, যে নেম ইকুয়াল টু যেহেতু সেট, তাহলে কার ডট সেট দিলে কার ডট লিমন হবে, আর কার ডট লিমন হলে নেম দিলেই এটা চলে আসবে। কিন্তু না, মোটেও তা আসবে না। কার ডট সেটের অর্থ কি? কার ডট সেটের অর্থ কিন্তু কারের ভিতর সেট নামে একটা প্রপার্টি আছে, যা আসলে কিন্তু নাই। মানে তুমি যেটা চাচ্ছ এটা হবে না, তুমি চাচ্ছ কোনটা, যে সেটের মান যেহেতু নেম ধরলাম, তাহলে এখানে সেট ইকুয়াল টু প্রোগ্রাম নেম বসাই দিবে, আর কার ডট নেম আমরা জানি লিমন হবে না। কার ডট সেট বলতে বুঝাবে এইখানে একটা এরকম সেট আছে, ঠিক আছে, এইটা বুঝাবে। তাহলে এখন এই এই পরিস্থিতিতে তুমি কিভাবে কল করবে? এই জন্য জাভাস্ক্রিপ্ট আবার এটা নিয়ে আসছে, মানে এই যে ভেরিয়েবল থেকে যদি কল করতে হয়, যেমন সেট ইকুয়াল টু কিন্তু নেম, যে অ্যাপোস্ট্রফিতে স্ট্রিং আছে, তখন তুমি এই পদ্ধতিতে না যায় এই পদ্ধতিতে যাবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। এর মধ্যে সেট দিয়ে দিবে, এই যে এখন আর ডট টট কিছু দেওয়া লাগবে না, কারণ দেখো এই যে সেটের মান এখন এইটা বসাই দিবে, স্ট্রিং নেম, প্রোগ্রাম এইটা বসাই দিবে, এখানে এইটার জায়গায় এই মানটা বসাই দিবে, তখন কার ডট নেম, এই নিয়ম কিন্তু আমাদের সাপোর্ট করে, এই যে
দেখছো, এই যে কার ডট নেম একটু আগে কিন্তু আমরা প্রিন্ট করছিলাম। এই জন্যই এই ব্র্যাকেট দিয়ে নাম করার সিস্টেম, ঠিক আছে? মানে প্রোগ্রাম থেকে আসলেই তোমাকে এইভাবে করতে হবে। মানে যদি এই ভিতরে মানটা প্রোগ্রামেটিক্যালি আসে তাহলে তোমাকে এইভাবে দিতে হবে। আর যদি তুমি জানা থাকে তাহলে তুমি ডট দিয়ে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হলো বিষয়। কমেন্ট ডট করে। আচ্ছা, এটা দেখার জন্য দেখিস জাভাস্ক্রিপ্ট মেথড। মেথড কি? অবজেক্টের মধ্যে আমরা কি জানি, সবকিছু সেভ করে রাখা যায়, তাই না? এই যে প্রপার্টি ভ্যালু আকারে সেভ করে রাখা যায়, তাই না? এমনও কিন্তু হইতে পারে যে এইটার ভিতরে যেমন নেম কল করলে আমরা কি আসতেছে, লিমন চলে আসতেছে। আমরা চাই যে এটার মধ্যে একটা ফাংশন কেউ সেভ করে রাখবো, এটাও করা যায়। মানে ফাংশন আমরা কিন্তু একটু আগে দেখে আসছি, এই যে ফাংশনের বৈশিষ্ট্য কি, সাথে সাথে রান করবে না, কল করলে রান করবে। এটাই তো ফাংশনের বৈশিষ্ট্য, তাই না? তো এইটা আমরা এর ভিতরেও সেভ করে রাখতে পারি, এই যে অবজেক্টের ভিতরে। অবজেক্ট একটু পাওয়ারফুল আর কি, এই মানে অনেক কিছু করা যায়। অবজেক্টের ভিতরে ধর আমরা একটা ফাংশন গেট কালার, কালারকে বের করে নেওয়ার একটা ফাংশন। তাহলে আমরা জানি অবজেক্ট লেখার নিয়ম কি, ফাংশন লেখার নিয়ম হচ্ছে ফাংশন লিখে একটা নাম দিতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এইভাবে। তো এখানেও তাই, এই দেখো, এই যে এখানে সুবিধাটা কি, নাম তো আগে দিয়েই দিছে যে গেট কালার, এই জন্য আলাদা করে ফাংশন লিখে আর এই নামটা যেখানে গেট কালার এভাবে দিতে হবে না। এভাবে কিন্তু দেওয়ার কথা ছিল। ফাংশন লেখার নিয়ম কিন্তু এইটা। কিন্তু দেখো আমি তো ওই যে প্রপার্টির মধ্যে গেট কালার নামটা দিয়ে দিলাম, এই জন্য এই গেট কালার নামটা প্রয়োজন নেই, কিন্তু এইটুক করলেই হবে। এর মধ্যে তুমি কিন্তু একটা ফাংশন সেভ করে রাখতে পারো, যেমন ধরো অ্যালার্ট কি রে কি খবর, ধরো দিয়ে দিলাম কি রে কি খবর। তাহলে এইটা আছে কার মধ্যে, গেট কালারের মধ্যে, ফাংশন। মানে আমরা ফাংশনকে যদি অবজেক্টের মধ্যে সেভ করে রাখতে চাই, তাহলে এই ফাংশনের পাশে নামটা না দিয়ে দিব না, এই হলো বিষয়, কারণ ওই নামটা তো এখানে চলেই আসছে, ঠিক আছে? এই হলো বিষয়। তার মানে এই গেট কালারকে যদি কার ডট গেট কালারকে যদি আমি কল করি, এখানে কোথাও একটা, এই যে কার ডট গেট কালার, এই যে কার ডট গেট কালার যখন দিবে, এটা কিন্তু একটা ফাংশন। এই যে দেখো, কারের মধ্যে গেট কালার, এটা কিন্তু আর কোনো এরকম ইয়া না, কি না, শুধু প্রপার্টি না, এটা কিন্তু একটা মেথড। এই যে একটা ফাংশন লেখা যায় যে অবজেক্টের মধ্যে, এটাকে বলে প্রপার্টি যদি ভ্যালু লেখা যায়, আর যদি ফাংশন লেখা যায় এটাকে বলে মেথড। এই হলো বিষয়, এটাই হলো অবজেক্ট মেথড, ঠিক আছে? এই যে ওই দেখো, এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন লিখছে, ওইটাই হয়ে গেছে অবজেক্ট মেথড। আচ্ছা, এখন অ্যালার্ট কি রে কি খবর যদি দেই, কার ডট গেট কালার, যেহেতু এটা একটা ফাংশন, তাহলে আমাকে এভাবে কল করে দিতে হবে। এই যে ওই সেম নিয়মই, মানে কার থেকে গেট কালার আগে নিয়ে আসলাম, তাহলে একটা ফাংশন আসলো, দেন এটাকে কল করে দেবো, ঠিক যেমন এই যে এখানে কল করছিলাম, এই যে। তাইলে এখন দেখো, এই যে বাটনটা চাপ দেওয়া মাত্রই কিরে কি খবর আসবে, কিরে কি খবর, দেখছ? এই আচ্ছা, কখনো যদি এমন হয় যে এই ফাংশনের মেথডের ভিতরে এমন একটা ডাটা তুমি ইউজ করবা যেটা আবার এই তোমার এই ফাংশনের মধ্যেকার জিনিসকে ইউজ করবে, তাহলে কি করবা? হ্যাঁ, সেটাও করা যাবে। যেমন অ্যালার্ট কিরে কি খবর দিবা না, কিরে কি খবর দিয়ে তোর নাম, মানে তোমার আমার নাম দিবা, ধরো ধরো তাহলে তোমার নাম দিবা, ধরো অ্যালার্ট তোমার নাম। তাহলে দেখো এখন নাম আছে কোথায়, এই ঠিক উপরে আছে, প্রপার্টিতে আছে, তাই না? তাহলে এখন কেউ যদি কার ডট গেট কালার করে, তাহলে সে তো সেই ফাংশনটাকে পেল, কিন্তু ওই নামটাকে পাবে কিভাবে এর ভিতরে? সেটার জন্য তুমি দিস ডট নেম দিবা। দিস মানে বুঝায় এই অবজেক্টটাই, এটাকে বুঝায়। মানে মোট কথা, যে অবজেক্ট দিয়ে কল করা হয়, এই দিস হচ্ছে সেই অবজেক্ট, ঠিক আছে? আমি একটু পরে বুঝাচ্ছি, দেখো। ধরো আমি এই ফাংশনটাকে এখন কল করে দিলাম, এই যে কার ডট গেট কালার, দেখছো? তাহলে কার ডট গেট কালার কল করলে কি হবে, কারের মধ্যে, কার কি একটা অবজেক্ট না, এটা একটা অবজেক্ট না, এটা তো বুঝতে পারতেছে নাকি? এটা তো কোনো সমস্যা নেই, কার একটা অবজেক্ট। তাহলে কার অবজেক্টের মধ্যে গেট কালার, এই ফাংশনটা এখন রান হয়ে যাবে, তার মানে এইটা এখন রান হয়ে যাবে। আর এইটা এখন অ্যালার্ট করবে কি, দিস ডট নেম। এই দিসটা তখন হবে কি, যাকে দিয়ে তুমি ডট দিছো সেই দিস হয়ে যাবে কার। তাহলে এই দিসটা এই মুহূর্তে কি, কার, কার ডট নেম। তার মানে কার ডট নেম মানে কি আমরা জানি, লিমন। তার মানে এখানে অ্যান্সার আসবে লিমন, দেখছো লিমন। মানে আসল কথা হচ্ছে কি,
তুমি ফাংশনের মধ্যে যদি এই প্রপার্টি গুলোকে ইউজ করতে চাও তাহলে দিস ডট দিয়ে ওইটা দিবা। তাহলে হবে কি, তুমি যখন কার্ড ডট দিয়ে ওই ফাংশনটা কল করবা তখন এই কার্ড যেটা দিয়ে ডট মারছো সেইটাই হয়ে যাবে দিস। তখন আমার দেখো, খেয়াল করে দেখো, ফাংশন ডট গেট কলার এইটা কল হইলো, এইটা কল হওয়ার পর যখন অ্যালার্টে আসবে দিস, এই দিসটা হয়ে যাবে এই কার্ডটা। তাহলে কার্ড ডট নেম অ্যান্সার, কার্ড ডট নেম সমান আমরা জানি লিমন, অ্যান্সার হচ্ছে লিমন। ঠিক আছে, আচ্ছা আজকে কি আরো আগে নাকি এইটুকুই থাকবে? এইটুকুই থাকুক ভাই, কম কম করে হ্যাঁ বুঝছি নাকি। এইটুকুই থাকুক, মানে অনেক অনেক কিছু শিখে ফেলছি। দেখো না এই যে এতটুকু আমরা পার হয়ে গেছি, দেখছো? এত বড় জিনিস পার হয়ে গেছে। স্ট্রিংও কিন্তু আমরা জানি, ঠিক আছে? আমরা স্ট্রিং জানি, অনেক কিছুই জানি। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমরা এর মধ্যে থেকে শিখবো, ধীরে ধীরে আমরা আগে যাবো। ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝে গেলে দেখবা যে তোমার কাজ শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। আমার মনে হচ্ছে যে 15-20 দিনের মধ্যে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর রিফাত ভাইয়ের কোনো প্রশ্ন আছে নাকি, যে মানে বুঝতে পারেন না বা এই টাইপের কিছু? না ভাই, নতুন তো ভাই।